সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে যারা এইচএসসি কমপ্লিট করে তারাই মূলত এটা ডিসিশন নিয়ে থাকে যে তারা কোন সেক্টরে যাবে, এবং তখন হয়তো কোনো না কোনোভাবে তারা জানতে পারে যে সিএসসি নামের একটা কোর্স আছে, সেখানে একটা ভালো অপরচুনিটি তারা শুনতে পারে বা জানতে পারে। তো তখন তারা অনেকেই জিজ্ঞেস করে যে আমি তো কমার্স থেকে এসেছি, আমি কি আসলে সিএসসি পড়তে পারবো কিনা। তো অনেকের মধ্যে এই ধারণাটা আছে, আপনি যদি কমার্স থেকে আসেন তাহলে আপনি মেইনলি সিএসসি করতে পারবেন না, বিকজ অফ যে সিএসসি পড়তে গেলে আপনাকে বেসিক্যালি দুইটা জিনিসের উপর ফোকাস রাখতে হবে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, একটা হচ্ছে ফিজিক্স। সো আপনি তো কমার্সের যেই আগে যে পড়াশোনা করেছেন সেখানে কিন্তু আপনার ম্যাথমেটিক্স বলতে নর্মাল ম্যাথমেটিক্স না, এখানে কিন্তু আপনার হাইয়ার ম্যাথমেটিক্সের অনেক কিছুই আছে, লাইক ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। সো এই জিনিসগুলো আপনি পরবর্তীতে মানে কোপ আপ করতে পারবেন না। আর ফিজিক্সেরও অনেক কিছু আছে এখানে, ফিজিক্সের বিভিন্ন ধরনের ডিভাইস রিলেটেড বিভিন্ন পড়াশোনা আছে। সো এই জিনিসগুলো সম্পর্কে তো আপনি অবগত নন যারা কমার্স থেকে আসছেন, এজন্যই মূলত আপনি আসলে এই কোর্সগুলো করতে পারবেন না। দেন আমরা হচ্ছে কারা পড়তে আগ্রহী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কাদের পড়া উচিত। দেখেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখন এই সাবজেক্টটাতে সবাই পড়তে চাচ্ছে, বাট কিছু মিসকনসেপশন আছে যার কারণে সবাই এখানে আসছে তো ঠিকই, কিন্তু পরে ঝরে যাচ্ছে। তো কারা পড়তে চাচ্ছে, বিশেষ করে দেখা যায় যে আমরা যে এইচএসসি লেভেলে আইসিটি পড়েছি, তো আইসিটিতে দেখা যায় যে কিছু টপিক ছিল লাইক এইচটিএমএল। অনেকে মনে করে যে আমি তো এইচটিএমএল ভালো পারি, সো মেবি আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়া উচিত। আসলে বিষয়টা কিন্তু এরকম না। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যখন আপনি পড়বেন আপনাকে অনেক কিছু শিখতে হবে। শুধুমাত্র কোডিংই যে কম্পিউটার সায়েন্স না, সেটা আপনি যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন। তো এই জন্য আমি বলি যে আপনার যদি মনে হয় যে আমি এইচটিএমএল পারি তাই আমি কম্পিউটার সায়েন্স পড়বো, তাহলে আপনি মনে হয় ভুল করছেন। আপনার হয়তো ডিজায়ার তাহলে হয়তো এরকম হতে পারে যে আপনি কোনো ওয়েব রিলেটেড কোনো কাজ করবেন, কোনো কোম্পানির সাথে জব করবেন। তো এরকম যদি চিন্তাধারা হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আসার কোনো দরকার নেই। আপনি কিছু কোর্স আছে সেগুলো যদি আপনি করেন তাহলে হয়তো আপনার জন্য বেটার, কারণ ওই রকম কোর্সগুলো করলেই আপনি ভালো একটা জব পাবেন। এটা কেন বলছি যে আপনি যেরকম এরকম চিন্তা করছেন, আপনার মতোই অনেকে এরকম চিন্তা করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে অলরেডি, এবং তারা মানে দেখা যাচ্ছে যে তারা আসলে ওরকমভাবে ঠিকমতো পড়াশোনাটা চালিয়ে যেতে পারছে না। ফলে তারা যেটা করছে যে বিভিন্ন ধরনের যে কোর্সগুলোর কথা বললাম বাইরে, সেরকম কোর্স করছে এবং সেই কোর্সগুলো করে যে কোনো একটা জব নিয়ে নিচ্ছে, এবং জবের সাথে সাথে মানে জবের পাশাপাশি পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনাটা আসলে ওরকমভাবে হচ্ছে না, ওই জবটাই হচ্ছে। তো আপনার যদি ওরকম সিচুয়েশন হয় যে আপনার ওরকম জব লাগবে শুধুমাত্র মানে ওই টাইপের, তাহলে আপনি ওরকম কোর্স করেন, আপনার এই সেক্টরে আসার দরকার নেই। তো কাদের পড়া উচিত? যারা মনে করেন প্রবলেম সলভ করতে পছন্দ করেন এবং সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে যাদের কোনো কষ্ট লাগে না, বরং ভালো লাগে, তাদের এখানে আসা উচিত। ঠিক আছে? আর এর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। কেন এই কথা বলছি? অনেকে মনে করে যে আমি যে কম্পিউটার সায়েন্সে পড়বো মানে হচ্ছে মনে হয় আমি সারাদিন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলো নিয়ে ঘাটাঘাটি করব, হয়তো আমার পড়াশোনার কোনো দরকার নেই বা পড়াশোনা কম। এরকমটা কিন্তু একেবারেই না। এখানে মূলত পড়াশোনাটাই বেশি। আপনার ওই হাতের কাজগুলো হয়তো আপনার কোর্সের সাথে ওরকম রিলেটেড থাকবে না। স্কিলগুলো নিজেরটা নিজেকেই ডেভেলপ করতে হবে। আপনাকে হয়তো ওই সাবজেক্টের মধ্যে দিয়ে যখন আপনি যাবেন, আপনি হয়তো ফিল করবেন এরকম যে আমি কি শিখতে এখানে এসেছিলাম আর কি শিখতেছি। বাট আপনি অ্যাট দ্য এন্ড যখন আপনি যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে কেন এই জিনিসগুলো শেখানো হয়েছে, এবং আপনি তখন বুঝতে পারবেন যে আসলে আমি যেখানে এসে পৌঁছেছি এটা জানার জন্য আমাকে এই পড়াশোনাগুলো করার দরকার ছিল। তো আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে আপনি যদি এখানে পড়তে চান, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে, প্লাস কম্পিউটারের প্রতি আপনার একটা আগ্রহ থাকতে হবে, প্লাস আপনার হচ্ছে প্রবলেম সলভিংয়ের দিকে আপনার একটা তীব্র ইচ্ছা থাকতে হবে। যে মানে আপনাকে অনেকে থাকে না, মানে বিভিন্ন প্রবলেম দেখলেই মনে করে যে এটাই হচ্ছে একটা অপরচুনিটি, আমি এটাকে সলভ করব। এই ধরনের মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম এই ফিল্ডে। দেন আপনার হচ্ছে খরচটা কীরকম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে? খরচটা আসলে ভ্যারি করে। আপনি প্রাইভেটে পড়বেন না, পাবলিকে পড়বেন না, ন্যাশনালে পড়বেন,
আপনারা জানেন যে পাবলিকের সিট সংখ্যা সীমিত, পাবলিকের কস্টটা তুলনামূলকভাবে সবচেয়ে কম, অনেকের ক্ষেত্রে নাই বললেও চলে, মানে ক্যাজুয়াল যে কস্টগুলো আছে সেগুলোই, মানে ওরকম বলার মতো না। প্রাইভেটের যে কস্ট সেটা সবচেয়ে বেশি। প্রাইভেটে অন অ্যান অ্যাভারেজ আপনার হচ্ছে 8 থেকে 10 লক্ষ টাকা লাগে। আমি যতটুকু জানি যে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আপনার প্রায় 8 লাখ টাকার মতো লাগে। সো আপনি বুঝতেই পারছেন যে আপনি যদি প্রাইভেটে পড়েন আপনার এরকম 6, 7, 8, 9, 10 এরকম যে কোনো একটা অ্যামাউন্টের টাকা লাগতে পারে। আর আপনি যদি ন্যাশনালে পড়েন তাহলে আপনার প্রায় 2 লক্ষ টাকার মতো লাগে। ন্যাশনাল বলতে আমি বলতে চাচ্ছি যে ন্যাশনালের আন্ডারে যেসব ভালো ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে এরকম প্রায় 2 লক্ষ টাকার মতো লাগে। তারপর হচ্ছে আপনার ক্রেডিটের বিষয়টা, আপনার প্রায় দেখা যায় অন অ্যান অ্যাভারেজ আপনার হচ্ছে যে 140 থেকে 145 ক্রেডিট কমপ্লিট করতে হয়, এবং একটা সাবজেক্টে আপনার প্রায় দেখা যায় যে 3 থেকে 4 ক্রেডিট হয়ে থাকে। অ্যান্ড ওভারঅল সব মানে প্রাইভেট পাবলিক সবগুলোতেই আপনার ওভারঅল প্রায় 25 থেকে 30টা সাবজেক্ট পড়তে হয় টোটাল, এবং এগুলোর মধ্যে হচ্ছে ল্যাবও ইনক্লুড থাকে, মানে ল্যাবের জন্যও আপনার হচ্ছে ক্রেডিট থাকে। তো এই 25-30টা সাবজেক্টের সবগুলো হয়তো আমি বলতে পারবো না, বাট আমি একটু পরেই আবার মানে কয়েকটা হাইলাইটেড সাবজেক্টের কথা উল্লেখ করব। দেন আপনার হচ্ছে ওপেন ফিক্সড ক্রেডিট, এটা সম্পর্কে একটু হয়তো জানা দরকার আপনার। মানে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে ওপেন ক্রেডিট হয়ে থাকে, বিভিন্ন জায়গায় ফিক্সড ক্রেডিট হয়ে থাকে। ওপেন ক্রেডিট এবং ফিক্সড ক্রেডিটের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আপনি চাইলে ডিসাইড করতে পারেন যে আপনি কোন কোন সাবজেক্ট পড়বেন, অথবা কোন কোন সাবজেক্ট আপনি কোন সেমিস্টারে নিতে চান, অথবা আপনি চাইলেন যে আমার এই সেমিস্টারে একটু হ্যাসেল যাচ্ছে, আমার হয়তো ফ্যামিলিগত কিছু ফাংশন আছে অথবা কোনো ঝামেলা আছে যার কারণে আমি এই সেমিস্টারে খুব একটা বেশি পড়াশোনা করতে পারবো না, তো আপনি ওই সেমিস্টারের জন্য একটু কম সাবজেক্ট বা কোর্স নিতে পারেন। এই ধরনের ফেসিলিটি হচ্ছে আপনার ওপেন ক্রেডিট, ঠিক আছে। তো ওপেন ক্রেডিটে আপনি দেখা যায় যে প্রায় পাবলিক প্রাইভেটে ওপেন ক্রেডিট থাকে, এবং সেখানে আপনি এরকম চুজ করতে পারেন। ন্যাশনালেও কিন্তু আপনার ওপেন ক্রেডিট আছে, বাট এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে ন্যাশনালের মধ্যে দেখা যায় যে শুরুর দিকে একদমই নাই, একদম লাস্টের দিকে হয়তো কিছু ডিসাইড করা যায় কিছু জিনিস। আর বিভিন্ন ক্যাম্পাসে, ন্যাশনালের আন্ডারে যে ক্যাম্পাসগুলো, সেই ক্যাম্পাসে দেখা যায় যে মানে সব কিছুই ফিক্সড, ঠিক আছে। আপনাকে মানে চুজ করার মতো কোনো অপশন আপনাকে দেওয়া হবে না। সো আপনি মানে ঢালাওভাবে যদি আমি বলতে চাই তাহলে আপনি এরকম ধরতে পারেন যে আপনি পাবলিক এবং প্রাইভেটে আপনি ওপেন ক্রেডিট পাচ্ছেন, আপনি ডিসাইড করতে পারছেন অনেক কিছু, বাট আপনি ন্যাশনালে ওরকম কোনো কিছু ডিসাইড করতে পারবেন না। যদিও ন্যাশনালের সিলেবাসে অনেক কিছুই মানে অপশন দেওয়া আছে ডিসাইড করার মতো, বাট এর আন্ডারের যেই ইউনিভার্সিটিগুলো তারা নিজেদের মতো করে জিনিসটাকে চালিয়ে নিচ্ছে, মানে ওরকম চুজ করার অপশন রাখছে না, বিকজ অফ মেবি কোনো ইন্টারনাল লিমিটেশনের কারণে হয়তো। যাই হোক, এই বিষয়টা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এবার আসি আমি হচ্ছে সাবজেক্ট, কোন কোন সাবজেক্টগুলো আপনার পড়তে হবে আপনি যদি সিএসই চুজ করেন। আপনি যদি সিএসই এই সাবজেক্টে পড়েন, দেন আপনাকে অবশ্যই প্রথমে যেটা বললাম যে আপনার ম্যাথমেটিক্স এর উপরে ভালো দক্ষতা থাকতে হবে। ভালো দক্ষতা যদিও বলে, আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো দক্ষতা না হলেও আপনি মানে পার পেয়ে যাবেন, ঠিক আছে। এমন না যে আপনি মানে ম্যাথ পারেন না এই জন্য আপনি এখানে পড়তেই পারবেন না, এরকমটা না, ঠিক আছে। আপনাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু আপনার কোর্সগুলো এমনভাবে সাজানো যে যদি কেউ ম্যাথটা খুব ভালোভাবে না পারে সে যেন অন্তত পাস করে করে যেতে পারে, ঠিক আছে। সো আপনি যদি খুব ভালো না হন ম্যাথমেটিক্সে তাও কোনো সমস্যা নেই, তবে ম্যাথে যদি আপনি ভালো হন তাহলে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। তো ম্যাথমেটিক্সের কিছু সাবজেক্ট যদি আমি বলি, আপনার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স শিখতে হবে, দেন আপনার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন রিলেটেড বিভিন্ন জিনিস মানে ম্যাথমেটিক্সের এগুলো আপনাকে শিখতে হবে। দেন লজিক টাইপের অনেক কিছু আপনাকে শিখতে হবে, যদিও এই লজিক টাইপের জিনিসগুলো অনেকটাই ম্যাথমেটিক্যাল, বাট এগুলো মানে কোর ম্যাথের মতো না, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মতো না। আপনারা হয়তো এইচএসসি লেভেলে আপনার যেই লজিক গেটগুলো শিখেছেন, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা কিংবা টিমর্গানের সূত্র টুত্র, এই টাইপের যে জিনিসগুলো শিখেছেন এই জিনিসগুলো নিয়ে অনেক কিছুই আপনারা পাবেন। যেমন একটা সাবজেক্ট আছে আপনার ডিসক্রিট ম্যাথমেটিক্স,
ঠিক আছে, এটা শুনলে হয়তো আপনার মনে হতে পারে যে ম্যাথমেটিক্স মনে হয় কি না কি আছে, কিন্তু এটা কিন্তু আপনার ওই যে বুলিয়ান অ্যালজেব্রার যে জিনিসগুলো, ওই জিনিসগুলোই। সো লজিক রিলেটেড অনেক ম্যাথই থাকবে যেগুলো হয়তো অনেক ইন্টারেস্টিং, বাট আপনার কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, বাট আসলে অনেক ইন্টারেস্টিং এবং আপনার কাছে অনেক মজা লাগবে। দেন আরও কিছু সাবজেক্ট আপনার থাকবে। বাই দ্য ওয়ে, যে সাবজেক্টগুলোর কথা বলছি বা বলতে যাচ্ছি, সেই সাবজেক্টগুলো কিন্তু ভ্যারি করে, আপনি ন্যাশনালে না পাবলিক না প্রাইভেটে। অনেক সাবজেক্টই হয়তো ন্যাশনালে থাকবে না, বাট প্রাইভেটে গেলে আপনার কিন্তু অনেক সাবজেক্টই আপনি পাবেন। তো প্রোগ্রামিং রিলেটেড অনেক সাবজেক্ট আপনার থাকবে, যেমন প্রায় সব জায়গায় আপনার সি প্রোগ্রামিংটা শেখানো হয়ে থাকে, বাট রিসেন্টলি দেখা যাচ্ছে অনেকে পাইথন দিয়ে শুরু করছে, আর অনেক জায়গায় আপনার জাভাও আছে। আপনি যদি ন্যাশনালে পড়েন, আপনাকে সি প্রোগ্রামিংয়ের সাথে সাথে C++ও শিখতে হবে। ওভারঅল যদি বলতে চাই আমি আপনাকে, তাহলে আপনার হয়তো C++, যেটা বললাম পাইথন, জাভা অ্যান্ড অনেক জায়গায় PHP, ন্যাশনালেও PHP শেখানো হয়ে থাকে। সো এই প্রোগ্রামিং নলেজগুলো আপনার হয়তো লাগবে পরবর্তীতে যখন আপনি এখানে পড়বেন। দেন কিছু সাবজেক্ট আছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন মেশিন লার্নিংটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে নেই, প্রাইভেটে আছে। দেন আরও কিছু ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আছে লাইক কম্পিউটার নেটওয়ার্ক, দেন আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দেন আপনার কম্পিউটার আর্কিটেকচার, মাইক্রো প্রসেসর, ডেটা স্ট্রাকচার, অপারেটিং সিস্টেম। তো এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনার এখানে শেখানো হয়ে থাকবে। অ্যান্ড ট্রাস্ট মি, যে কোনো একটা সাবজেক্টে যদি আপনি খুব ভালো হতে পারেন, পরবর্তীতে ওই জিনিসটা ধরেই আপনি কোনো না কোনো সেক্টরে আগাতে পারবেন। দেন আপনার প্রজেক্ট অথবা থিসিস। আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, ন্যাশনালে প্রজেক্ট করানো হয়ে থাকে, থিসিসটা মাস্টার্স লেভেলে করানো হয়ে থাকে। বাট আপনি যদি প্রাইভেটে পড়েন, আপনি প্রাইভেটেও এখানে আপনার, যেহেতু আগেই বলেছিলাম, আপনি চুজ করতে পারবেন অনেক কিছু। সেখানে আপনি চুজ করতে পারবেন যে আপনি প্রজেক্ট করবেন না থিসিস করবেন। বলা যেতে পারে একদম ফাইনাল ইয়ারে আপনাকে এরকম একটা কমপ্লিট প্রজেক্ট করতে হতে পারে। তবে প্রাইভেটে যে বিষয়টা আমি জানি যে তারা প্রত্যেক সেমিস্টারে কোনো না কোনো প্রজেক্ট করে থাকে, বাট ন্যাশনালে যখন আপনি পড়বেন, আপনাকে এরকম প্রত্যেক সেমিস্টারে কোনো প্রজেক্ট করতে হবে না, আপনাকে একদম ফাইনালে গিয়ে একটা প্রজেক্ট করতে হবে। এর আগে হয়তো আপনাকে একটু প্রপোজাল রাখতে হবে, মানে প্রজেক্টের ডিজাইন পর্যন্ত, যে মানে আপনি প্রজেক্ট কী প্রজেক্ট করতে চাচ্ছেন এবং কিভাবে করতে চাচ্ছেন। প্রথম দিকে এরকম একটা এক্সাম হয়ে থাকে যেটাকে প্রজেক্ট প্রপোজাল বলা হয়ে থাকে, অ্যান্ড ফাইনালি আপনাকে প্রজেক্টটা সাবমিট করার সময় একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট জমা দিতে হয়। দেন প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে যদি আমি কিছু বলি, যে আপনি যখন এই সেক্টরে আসবেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে আসবেন, আপনি প্রোগ্রামিংয়ের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন এবং আপনার মানে প্রোগ্রামিংয়ের যে বিভিন্ন কন্টেস্টগুলো আছে সেখানে আপনার জয়েন করতে ইচ্ছে হতে পারে। সো এরকম অনেক কন্টেস্ট হয়ে থাকে, এর মধ্যে ICPCটা সবার ফেভারেট, অ্যান্ড সেটাতে আপনি পার্টিসিপেট করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি প্রোগ্রামিংয়ে অনেক ভালো, এবং যদি মনে করেন যে আপনার স্কিলটা আপনি প্রোগ্রামিংয়ের দিকেই ডেভেলপ করতে চান, দেন আপনি এরকম কন্টেস্টে জয়েন করতে পারেন। কারণ এই ধরনের কন্টেস্টে পাবলিক, প্রাইভেট, ইভেন ন্যাশনালেরও স্টুডেন্টরা জয়েন করে থাকে। এবং সবার সাথে যখন আপনি কোলাবোরেট করবেন, অথবা মানে সবার সাথে যখন আপনি কথাবার্তা বলবেন, সবাই একসাথে হবেন, দেন আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেলটা কোন জায়গায় আছে, এবং আপনি যে আশায় এখানে পড়তে চাচ্ছিলেন বা আপনি যা পড়ছেন, শিখছেন, সেটা আসলেই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে হচ্ছে কি না, সেগুলো সব কিছু আপনি এই কন্টেস্টের মাধ্যমে জানতে পারবেন।